আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, দেশে এবং প্রবাসে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে আমাদের বিডি সংবাদের বিশেষ আয়োজন প্রবাস আলাপন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল হক বশির। বরাবরের মতো আমরা প্রতি পর্বেই আমাদের একজন বিশেষ ভাবে একজন অতিথি থাকেন, যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যারা আমাদের এই অনুষ্ঠানকে অলংকৃত করেন, যারা আপনাদের জন্য, আপনাদের সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যারা কথা বলেন। এই অনুষ্ঠানে আমরা সারা বিশ্বের প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ, সুবিধা অসুবিধার কথাগুলো তুলে ধরি। আর বরাবরের মতো এবারও আমরা আজকে আমেরিকান প্রবাসী, যিনি আহ, আমেরিকাতে দীর্ঘদিন ধরে আছেন, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক প্রবাসী, আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এবং ইমিগ্রেন্ট এল্ডার্স হোম কেয়ার এলসিসি এর চেয়ারম্যান, সিইও ফুবানার, যিনি আমাদের মানে বহুগুণে গুণান্বিত, যিনি মানুষ, বিএনপির কেন্দ্রীয় কমিটি যিনি লিডার, আমাদের গিয়াস আহমেদ ভাই, যিনি আসলে অত্যন্ত ব্যস্ত মানুষ, যিনি এখনো ড্রাইভ করছেন, ওনার পাশে ওনার ছেলে ড্রাইভ করছেন এবং উনি গাড়িতে আছেন, যাচ্ছেন টেম্পাতে, আমেরিকার উনি একটি প্রোগ্রামে। তো সেই ওনাকে অত্যন্ত রিকোয়েস্ট করার কারণে উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা ধন্য, আমরা আনন্দিত আজকে আমাদের স্টুডিওতে উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। উনি আমাদের সম্মানিত গিয়াস আহমেদ সাহেবের কাছ থেকে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো। আমরা কথা বলবো আমাদের সম্মানিত আজকের যে অতিথি আছেন, সম্মানিত অতিথি জনাব গিয়াস আহমেদের সঙ্গে। সম্মানিত অতিথি, আপনাকে আমরা আমাদের অনুষ্ঠান বিডি সংবাদের পক্ষ থেকে এবং আমাদের বিডি সংবাদ পরিবারের যারা অগণন দর্শক শ্রোতা আছেন তাদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আমরা আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে পবিত্র জুমার দিন আজকে আপনি আছেন ট্রাভেলিং এ, সেই অবস্থা থেকেও আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, সেই জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে ধন্যবাদ যে আজকে আমাকে সংযুক্ত করবার জন্য। যদিও আমি এখন ফ্লোরিডাতে আছি, নিউ ইয়র্ক থেকে আমি ওই একটু টেম্পাতে যাচ্ছি গাড়িতে। তো আশা করি যে মানে তেমন একটু সুন্দর হবে না, তারপরেও চেষ্টা করব কিছু বলবার জন্য। আশা যেখানে প্রবল, ভাষা সেখানে দুর্বল। মানুষের আশার মধ্যেই মানুষ আসলে বেঁচে থাকে। প্রত্যেকটা কৃতকর্মেরই আসলে তার ফল আছে। আপনি এত ডেডিকেটেড একজন মানুষ, আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের স্টুডিওতে এবং অগণন দর্শক শ্রোতা যারা আছেন প্রত্যেকের প্রতি আমরা আজকে সরি জানিয়ে নিচ্ছি, যেন আজকে আমাদের কিছুটা আসলে আপনাকেও আমরা সংযুক্ত করছি, কারণ এই জন্য যে আজকের এই বিষয়টা আসলে সত্যিকার অর্থে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরেছি। তো আমরা একটু বলতে চাইবো যে সম্মানিত অতিথি, আপনি যদি বলেন যে আসলে বিএনপি একটি বড় দল বাংলাদেশের জন্য, এবং আপনার অঙ্গ সংগঠন যারা আছে তারাও আমেরিকাতে বিশেষ করে যারা প্রবাসী যারা ছিল, রেমিটেন্স যোদ্ধা যারা ছিল, তাদের কষ্ট করে তারা প্রবাসীরা এত কষ্ট করেছেন, এত আন্দোলন করেছেন, আগস্টের গণ অভ্যুত্থান, আসলে এই বিষয়টাকে আসলে প্রবাসীরা কি পেল? আমি প্রথমে এই প্রশ্নটাকে টানবো, কারণ আপনি একজন ডেডিকেটেড নেতা, লিডার। আপনার কাছ থেকে এই প্রশ্নটা আপনি জানতে চাইবো যে আপনি এই ব্যাপারে কি বলবেন। ধন্যবাদ। আসলে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। প্রবাসের প্রায় 2 কোটি প্রবাসী, বাংলাদেশি প্রবাসী সারা বিশ্বে আমরা আছি। আমেরিকাতে বিশেষ খুব গুরুত্বপূর্ণ একটি দেশ। আমরা এখানেও প্রায় 1 মিলিয়ন বাংলাদেশির বসবাস। তো সেই ক্ষেত্রে প্রবাসীরা কিন্তু সেই 71-এর যে মুক্তিযুদ্ধ, তখন থেকে প্রবাসীরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সংগ্রাম করেছে। তারপর আপনি দেখেছেন যে 1/11-এর সময়, এরশাদ বিরোধী আন্দোলনে, এবং আপনার এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন আমরা সারা বিশ্ব থেকে করেছি। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আমরা হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল এবং জাতিসংঘের সম্মুখে যেভাবে আমাদের পদচারণা, যেভাবে আমরা সংগ্রাম করেছি, আমাদের এই আন্দোলনের কারণে আমাদের দেশের আত্মীয় স্বজনরা নির্যাতিত হয়েছে। আমরা অনেক দিন, অনেক বছর
আমরা দেশে যেতে পারিনি। তো সবকিছু মিলে প্রবাসীদের যে একটি স্যাক্রিফাইস, সেটা কিন্তু বর্তমান সরকার বা কোনো সরকারই তেমন ভাবে মূল্যায়ন করে না। কারণ আমাদের এই আন্দোলনের একটা মানে অন্যতম ফসল, আমাদের কারণে, আমাদের আন্দোলনের কারণেই বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এটা কোনো এককের দায়িত্ব নয়, বা একা কোনো গ্রুপের এই 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 দায়িত্ব নিতে পারে না, বা এই ক্রেডিট নিতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের ফলে ছাত্ররা, বিশেষ করে এই কয়েকজন সমন্বয়, তারা কিন্তু এই একক দাবিদার হিসেবে তারা কিন্তু এখনো প্রচারণা চালাচ্ছে। এবং যেমন 71 সনে আওয়ামী লীগ এককভাবে দায়িত্ব নিয়ে একক দাবিদার হয়ে তারা কিন্তু ভুল করেছিল, এখনো এই কয়েকজন সমন্বয়ক তারাও কিন্তু সেভাবে এই 71-এর মতোই তারা আপনার একক দাবিদার হিসেবে এখন তারা ক্ষমতায় আছে। আমরা প্রবাসীরা এত আন্দোলন সংগ্রাম করলাম, আমরা কিন্তু বলিনি যে আমাদের ক্ষমতা দিতে হবে, আমাদের একটা উপদেষ্টা বানাতে হবে। আমরা সেই দাবিও করিনি, কারণ দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি মাত্র। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন গিয়াস আহমেদ, আপনি আসলে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আপনার বর্তমান প্রেক্ষাপটে প্রবাসীদের যে ভূমিকা, এই ভূমিকার কথা আপনি তুলে ধরছেন, এবং আপনি যুক্তরাষ্ট্রে বিএনপির কার্যক্রম কতটা সুসংগঠিত এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়গুলো আমরা একটু আপনার কাছে জানতে চাই। যা বর্তমানে যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রম কতটা আসলে সুসংগঠিত। এবং আমি আরো দু একটা প্রশ্ন আপনাকে একটু আগে বলে দেই, যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে প্রবাসীদের বিএনপির দৃষ্টিভঙ্গি কি? দৃষ্টিভঙ্গিটা কি বর্তমান সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে প্রবাসীদের যে দৃষ্টিভঙ্গি, সেটার বিষয়ে আমরা জানবো। প্রবাসীদের কাছে বিএনপির ভাবমূর্তি কি, কেমন আছে, আপনি আপনি বন্ধ করো না। হ্যাঁ, আপনি কি মনে করছেন সেই বিষয়গুলো আমরা একটু টানবো। আপনি আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এবং এর ট্রাস্টি বোর্ডের সাথে আছেন, এই বিষয়গুলো জানবো। ফুবানা সম্পর্কে জানবো। সম্প্রতি ফুবানার একটা নিউজ আমরা করেছি, আপনারা ফুবানা একসাথে এবার করার চেষ্টা করতেছেন। তো একটু যদি আপনি বলেন যে বর্তমানে যে যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রম, এখানে কি কতটা আপনি এখানে কার্যক্রম সম্পর্কে, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে, সুসংগঠিত হওয়া সম্পর্কে আপনার কি ভাবছেন যুক্তরাষ্ট্রে? ধন্যবাদ। আমি গাড়িটা একটু ব্রেক করলাম, আমি এক সেকেন্ড আমি একটু ব্রেক করে আপনাকে আমি যাচ্ছি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা জানেন যে আমাদের সম্মানিত অতিথি আজকে, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির বিএনপির একজন লিডার। তিনি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আছেন। তিনি একই সাথে ব্যবসায়ী একজন লিডার। তিনি আমাদের গিয়াস আহমেদ সাহেব, তিনি একজন ব্যবসায়ী নেতা। তিনি একসাথে বিএনপির জন্য আসলে ওনার যে আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে মতো? জি জি, শোনা যাচ্ছে, আপনি বলুন প্লিজ। কিন্তু আপনার কথাটা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। যাই হোক, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। যুক্তরাষ্ট্র বিএনপি, আমরা যখন এদেশে আসি প্রথম, সেই 80-র দশকে যখন আমরা এদেশে আসি, আমি স্টুডেন্ট ভিসা নিয়ে আসছিলাম, তখন আমরা এরশাদ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ি। বাংলাদেশের শাসক এরশাদ বিরোধী আন্দোলনের মানে আমরা গতিবান করবার জন্য আমরা যুক্তরাষ্ট্র বিএনপি এবং ছাত্রদল গঠন করি। আমি ছাত্রদলের ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলাম। সেই ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্র ছাত্রদল এবং বিএনপি আমরা যুগপথ আন্দোলন করি, এবং আন্দোলনের ফলে আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের যতবার এরশাদ সাহেব এই জাতিসংঘে এসেছে, আমেরিকাতে এসেছে, ততবারই আমরা তাকে প্রতিহত করেছি। এবং আমরা প্রায় প্রতি মাসেই -20 ডিগ্রির মাঝেও আমরা জাতিসংঘের সম্মুখে হোয়াইট হাউসে, ক্যাপিটাল হিলে আমরা আন্দোলন করেছি। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের একটি আন্দোলনের একটি ফসল এই এরশাদ সাহেবের পতনের কারণে। তো আমরা এখন যে সারা আমেরিকাতে যে 50টি স্টেট আছে, অঙ্গরাজ্য, সেখানে প্রায় 20টার মতো কমিটি আমরা করেছি। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে এবং তার তত্ত্বাবধানে 20টির মতো কমিটি আমাদের হয়েছে। সেই কমিটি সুন্দর কাজ করে যাচ্ছে, এবং আশা করি যে যুক্তরাষ্ট্র কমিটিও অনেকদিন যাবত নেই এই
এই 20টা অঙ্গরাজ্যের যে কমিটি আছে সেই কমিটির সমন্বয়ে তাদের ভোটে একটি যুক্তরাষ্ট্র কমিটি হবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন যে যথাসময়ে কমিটি দিবে। তবে কমিটি বড় কথা না, কমিটি ছাড়াও আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কয়েকজনকে 4জনকে সেন্ট্রাল কমিটিতে নিয়োগ দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকদিন কমিটিতে ছিলাম বা না ছিলাম সেটা বড় কথা নয়। এখানে অনেক মানুষ আছেন যারা বিএনপির কমিটিতে নেই, কিন্তু তারা কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে। তো আমি বলবো যে যুক্তরাষ্ট্র বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, বাংলাদেশের উন্নয়নে কিন্তু অনেক কাজ করে যাচ্ছে। এবং আমাদের আমাদের এই আন্দোলনের ফলেই বাংলাদেশের মানে আজকে গণতন্ত্র যে আমরা দেখতে পাচ্ছি, বাতাস আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের কারণে একটা অন্যতম কারণ। আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমরা যুক্তরাষ্ট্র বিএনপিতে শুধু বাংলাদেশের স্বৈর শাসনের বিরুদ্ধেই আন্দোলন করিনি, বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু গভীর চক্রান্ত চলছে এবং আগে বিগত দিনে ঘটেছে। আমি দুই একটি উদাহরণ দিতে চাই। যেমন বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাকে বন্ধ করবার জন্য ভারত সহ তৎকালীন আওয়ামী লীগ, বিরোধী দলে ছিল আওয়ামী লীগ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, তারা কিন্তু অনেক চেষ্টা করেছে। কংগ্রেসের বিলও তারা একটি এনেছিল এবং হিয়ারিং তারা করেছে কংগ্রেসে। আমরা সেখানে গিয়ে কিন্তু প্রোটেস্ট করেছি। আমরা বাংলাদেশ কংগ্রেশনাল ককাস গঠন করেছি। সেই ককাসের চেয়ারম্যান ছিলেন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, তিনি সেখানে প্রতিবাদ করেছেন। অতএব এই যে বাংলাদেশের গার্মেন্ট শিল্পটাকে মানে ধ্বংস করবার জন্য তারা একটা বিল এনেছিল যে চাইল্ড লেবার, বাংলাদেশে নাকি শিশু শ্রম হয়, শিশুদের দ্বারা গার্মেন্ট পরিচালিত হয়। সেই কারণে এই আমেরিকান মার্কিন নাগরিকরা বাংলাদেশি পোশাক পরবে না, কারণ যেহেতু যেখানে শিশু শ্রম আছে। সেই কারণে আমরা বলেছি যে বাংলাদেশের গার্মেন্টসে শিশু শ্রম নেই, চাইল্ড লেবার নেই। আমরা এটা প্রতিবাদ করেছি। আর একটা তারা বিল এনেছিল বাংলাদেশের মানে বিরুদ্ধে অর্থনৈতিক এম্বার্গো দেওয়ার জন্য। সেটা হলো কারণ বাংলাদেশে হিউম্যান রাইটস লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশের মাইনরিটি অর্থাৎ হিন্দুদেরকে নাকি জোরপূর্বক বর্ডার দিয়ে বাংলাদেশে ভারতে পাঠানো হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এই ধরনের একটা অভিযোগ তারা এনেছিল। সেখানেও কিন্তু আমরা প্রতিবাদ করেছি। আমরা সেই ক্যাপিটাল হিলে গিয়ে আমরা প্রতিবাদ করেছি। তো আমাদের যে প্রবাসীদের যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসীদের যে অবদান, আমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃত্বের যে অবদান, সেটা কিন্তু বর্তমান সরকারও স্বীকৃতি দিচ্ছে না। বর্তমান সরকারও আমাদের তেমন একটি মানে খোঁজখবরও রাখে না। আমরা যে এই কাজটি করলাম, তারা কিন্তু কয়েকজন ছাত্রকে উপদেষ্টা করেছে এবং ছাত্রদেরকেই ক্যারিয়ার দিয়েছে। আমরা দুঃখের সাথে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, কিন্তু তিনি একটি ভুল করেছেন যে ছাত্রদেরকে দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করে আজকে বাংলাদেশে তারা সেই ফ্যাসিস্ট সরকারের সুরেই কথা বলে। তারা আজকে মানে তদ্বির বাণিজ্যে লিপ্ত হয়েছে। তারা মানে এমনভাবে কথা বলেন যে তারাই সব কিছু, তারা আবার অভ্যুত্থান করবেন, মানে তাদের কথা না শুনলে মানে আবার একটা সরকার পরিবর্তনের তারা ডাক দিচ্ছেন। এই ধরনের ফ্যাসিস্ট কায়দায় তারা যে কথা বলছে, এই ফ্যাসিস্ট কায়দা থেকে তাদের বেরিয়ে আসতে হবে, কারণ তাদের রাজনৈতিক এক্সপিরিয়েন্স নাই, তাদের কোনো রাজনৈতিক দর্শন নেই। তারা বিএনপির আওয়ামী লীগের আমলেও তারা কোনো প্রতিবাদ করেনি। আওয়ামী লীগের আমলে তারা আওয়ামী লীগ করেছে, তারা সুযোগ সুবিধা নিয়েছে। কিন্তু এই 2 মাসে তারা আন্দোলন করে, তাদের আন্দোলন ছিল কোটা সংস্কারের আন্দোলন। সেই কোটা সংস্কারের আন্দোলনকে তারা যখন কোর্টের মাধ্যমে মেনে নেওয়া হলো, তখন কিন্তু এই 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 সমন্বয়করা কিন্তু সেটা ডিবির হারুনে, মানে ডিবির হোটেলে, হারুনের হোটেলে কিন্তু তারা খেয়ে সে আন্দোলন কিন্তু প্রত্যাখ্যান করেছিল, স্বাক্ষর দিয়েছিল। কিন্তু জনগণ যেহেতু তারুণ্যের অহংকার, তারেক রহমানের নেতৃত্বে 90% জনগণ যেন ঐক্যবদ্ধ ছিল সরকার বিরোধী আন্দোলনে, সেই কারণে জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে। এই মানে সমন্বয়কদের যে আন্দোলনের প্রত্যাহারটাকে কিন্তু জনগণ প্রত্যাহার করেছে। অর্থাৎ জনগণ আর পিছু হয়ে মানে হটেনি। জনগণ বলেছে যে সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। অতএব সেই কারণেই আমি বলবো এটা জনগণের আন্দোলন। এটা 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 এই যুক্তরাষ্ট্র বিএনপির একার আন্দোলন না, এটা কোনো দলীয় একার আন্দোলন না, জনগণের আন্দোলন। আর সেই জনগণকে কিন্তু
আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান ঐক্যবদ্ধ রেখেছিলেন, আজকে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। বিএনপিকে ভাঙবার জন্য ফ্যাসিস্ট সরকার হাজার কোটি টাকার মিশন নিয়ে তারা মাঠে নেমেছিল। তারা 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 পারেনি, কারণ এটা যোগ্য নেতৃত্ব আমাদের লন্ডন থেকে তারেক রহমান সাহেব যেভাবে দিয়েছিলেন, তাতে একটা কর্মীকে তারা নিতে পারেনি। বিএনপির নেতা কর্মীরা জেলে গিয়েছে, বিএনপির নেতা কর্মীরা ক্রস ফায়ারে দাঁড়িয়েও তারা বেইমানি করেনি, বিএনপির নেতা কর্মীরা আয়না ঘরে গিয়েও তারা বেইমানি করেনি, তারা ওই ডিবি হারনে গিয়েও তারা মানে আন্দোলন প্রত্যাহার করেনি বা বিএনপিকে ত্যাগ করেনি। কিন্তু ওই চারজন সমন্বয়ক তারা কিন্তু ঠিকই করেছে। তো সেই কারণে আমি বলবো যে এই জনগণের আন্দোলনকে যাতে নস্যাৎ না হয়, আমরা এই সরকারকে সহযোগিতা করছি। আমরা সরকার চাই সরকার দ্রুত সংস্কার করে একটি জনগণের যে ভোটের অধিকার, ৭১-এর যে চেতনা, ২৪-এর যে চেতনা, সেটা হলো জনগণের ভোটের অধিকার, একটি ন্যায় বিচার এবং 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 সংস্কার। কিন্তু এই সংস্কার কিন্তু তারা করছে না, এই সরকার সংস্কার করছে না। কারণ দুইটি কারণে তারা এই সরকার সংস্কার করতে ব্যর্থ হবে। যদিও ডক্টর ইউনূস সাহেব সংস্কার করতে চান বা ২-৪ জন উপদেষ্টারা সংস্কার করতে চান, কিন্তু তারা করতে ব্যর্থ হচ্ছেন, কারণ যে এই সংস্কারের ভিতরে ফ্যাসিবাদী সরকারের ফ্যাসিস্ট সরকারের অনেক দোষরা আছে, আবার অনেক এনজিওর লোকজন আছে, আবার অনেক এনসিপির সমন্বয়কদের লোকজন আছে। এই সমন্বয়কদের যারা লোক আছে তারা কিন্তু আবার সংস্কার চান না, কারণ তারা সংস্কার চান না এই কারণে সংস্কার হলে নির্বাচন দিতে হবে, আর নির্বাচন দিলে তারা জানে যে তারা ভরাডুবি হবে, তারা কোন ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু এখন তারা ক্ষমতায়, এই এনসিপি কিন্তু এখন ক্ষমতায়। হ্যাঁ, এই কারণে এনসিপি চাচ্ছে না সংস্কার হোক, আর আর যারা নাকি আওয়ামী লীগের দোসর তারাও চাচ্ছে না সংস্কার হোক, কারণ আওয়ামী লীগের দোসররা জানে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের চাকরি থাকবে না। তো এই কারণে বিএনপি বলছিল যে দ্রুততম সময়ে সংস্কার করে নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচন দিয়ে জনগণের ভোটের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করতে হবে। এখন জনগণ কাকে ভোট দেবে সেটা কিন্তু আমরা জানি না। আমরা হয়তো আশা করছি যে বিএনপি জিতবে, কিন্তু জনগণ যদি ভোট না দেয়, যদি নিরপেক্ষ ভোট হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হয়, যার ভোট সে যদি দিতে পারে, তাহলে কে যে ক্ষমতায় আসবে এটা তো জনগণই জানে। অতএব সেই কারণে আমরা মনে করি যে জনগণের ভোটের অধিকারটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে জনগণের কাছে যেতে হবে আমাদেরকে। আমরা যদি এবার ক্ষমতায় আসিও, ক্ষমতায় এসে যদি আবার আমরা স্বৈরাচারী হয়ে যাই, ক্ষমতায় এসে যদি আমরা লুটপাট করি, তাহলে আগামীতে কিন্তু জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে। কারণ ভোটের অধিকার জনগণের আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তো সেই কারণে জনগণের যে ভোটের অধিকার সেটা কিন্তু প্রথম শর্ত। এবং নির্বাচন কমিশন, নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, সেটা কিন্তু আমরা চাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকার তত্ত্বাবধায়ক সরকারের যে যে প্রভিশন ছিল সেটা কিন্তু তারা হত্যা করেছে, কারণ তারা জানে যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আর তার একটা কথা বলতে চাই, বিএনপি কিন্তু এবার যে ক্ষমতায় আসবে এই ধরনের একটা আশঙ্কা আছে। আশঙ্কা বলতে একটা মানুষ আশা করে এবার একটা ক্ষমতায় আসবে বিএনপি, এটা কিন্তু নতুন নয়। এটা তো আওয়ামী লীগের আমলেও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এটাই তো মানুষ জানতো, মানুষ এটাই আশা করতো। অতএব কিন্তু আপনাদের পজিশন, আপনাদের অবস্থান এখন বিএনপি ক্ষমতায় আসবে এই গণঅভ্যুত্থানের ফলে বিএনপি মনে হয় সুযোগ পেয়েছে, তা নয়। আওয়ামী লীগের আমলেও 3টা নির্বাচন যদি সুষ্ঠু হতো, এই 3বারই কিন্তু বিএনপি ক্ষমতায় আসতো। এই বিষয়টাকে আপনারা যেটা ভাবছেন এবং আপনারা যেটা বলছেন যে আসলে সমন্বয়কদের বিষয় এবং আপনাদের যে বিএনপির আসলে সত্যিকার অর্থে রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, এখানে আপনি বলছেন যে আমি বিশ্বাস করি জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা ১ দোহার আসনের পূর্ণ সীমানাকে পুনরুদ্ধার হবে, এটা আপনার বিশ্বাস। আপনি আপনার বিশ্বাস থেকে আপনি বলেছেন। তো আপনি নির্বাচনটা কতটুকু আপনার লেভেল ফিল্ড যে পজিশন ওই সিস্টেমে যাবে, কতটুকু অবস্থা আপনি মনে করতেছেন, যা ওই পরিবেশ কি তৈরি হয়েছে আপনি মনে করছেন? সেই পরিবেশটা তো মানে তৈরি হবার জন্যই তো এই সরকার আছে। হ্যাঁ, সেই কারণে তো আমি মনে করি যে সেই পরিবেশটা করবার জন্য তো এখন ডায়লগ হচ্ছে, রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে কিভাবে একটা পরিবেশ সৃষ্টি করা যায়। সেই কারণেই তো এই তত্ত্বাবধায়ক সরকার আপনার দেখেন আছে কত মাস, আচ্ছা 10 মাসের বেশি। হ্যাঁ, 10 মাসের বেশি হয়ে গেল, কিন্তু দৃশ্যমান কোনো তেমন কোনো সংস্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আসলে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাতের আগে বাংলাদেশে একটি অস্বস্তিকর পরিবেশ ছিল। সেই পরিবেশটা
এমন ছিল যে আদৌ নির্বাচন হবে কিনা, বিএনপি আন্দোলনে যাচ্ছে নির্বাচনের জন্য, এবং বৈদেশিক শক্তি এখানে অনেক চক্রান্ত করছে, সামরিক শাসন আসে কিনা। কিন্তু দেখেন লন্ডনে যখন দুই নেতার সাথে বৈঠক হলো, তারপর কিন্তু বাংলাদেশে এখন একটা একটা শান্তি বিরাজ করছে। সকলে একটা একটা এই অস্থিরতা নেই। সকলেই জানে যে একটা এখন আন্দোলন হচ্ছে না, এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে রমজানের আগে। কিন্তু এই যে এই দুই নেতার সাথে বসার ফলে যারা নিয়ে নির্বাচন চায় না, যারা সংস্কার চায় না, তারা কিন্তু মানে খুবই মানে রাগ হয়ে আছেন, তারা কিন্তু খুব গুসা হয়ে আছেন। মানে এবং আশাহত হয়ে গেছেন, মনে করতেছে গুসা হয়ে আছে। ইভেন জামাতের মতো রাজনৈতিক দল তিনারাও আপনার এই মানে খুশি না যে কেন এই ধরনের একটা সুন্দর একটা পরিবেশ বিএনপি তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে একটা স্বস্তি বিরাজ করছে। তো এই কারণে আমি বলছি যে বাংলাদেশে সকলেই একটা মানে যার যার স্বার্থে তারা কাজ করছে, দেশের স্বার্থে কথা বলতে চায় না, এবং তারা নির্বাচনও চায় না। কারণ এখন যারা ক্ষমতায় আছে তারা নির্বাচন চাচ্ছে না। জামাত এখন এক ভালো অবস্থানে আছে, গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। এনসিপি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, তারা সরকারে আছে। আবার আওয়ামী লীগের দোসররা যারা আছে তারাও ক্ষমতায় আছে। তো সবকিছু মিলে বিএনপি এখন একটি দল যারা বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে আসছে, বাংলাদেশের যে জনগণের যে ভোটের অধিকার, ন্যায় বিচার, সেটাই কিন্তু এখন বিএনপি বলে আসছে। তো এখন আমি বলবো যে বাংলাদেশের যে নির্বাচন সেটা একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ বাংলাদেশের আজকে 16-17 বছর ঠিক মতো নির্বাচন হয়নি। অনেক মানুষের ভোটের অধিকার পায়নি, ফিরে পায়নি, ভোট দিতে পারেনি, দিতে পারেনি। এখন তারা হয়তো নির্বাচন দিবে, নির্বাচন দেখবে, এবং তাদের যে যে ভোটের অধিকার সেটা তারা প্রয়োগ করবে। আপনার সুন্দর কথার সাথে একটু আমি সংযুক্ত করতে চাই, সেটা হলো যে মানুষের ভোটের অধিকার আর মানুষের মানে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যে অধিকার, এবং প্রবাসীদের যে অধিকার, প্রবাসীরা তারা যখন আপনার রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, রেমিটেন্স যোদ্ধারা যখন রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, দেশের অর্থনীতির চাকা তখন মানে সচল হওয়ার জন্য যে ইয়া দরকার সেটা পাচ্ছিল না। তো সেই অবস্থান থেকে একটা প্রবাসীদের যেই একটা ভূমিকা ছিল, সেই অবস্থান থেকে প্রবাসীরা কি পেল, আমি সবশেষে একটু আপনাকে বলবো যে আপনি আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে প্রবাসীদের এই 1971 সন থেকে মুক্তিযুদ্ধের মানে শুরু থেকে প্রবাসীদের যে একটি অবদান, এবং এই এরশাদ বিরোধী আন্দোলন, 111-এর বিরুদ্ধে আন্দোলন, এবং এই স্বৈরাচার খুনি হাসিনা, স্বাধীনতার যে চেতনা, মূল মন্ত্র গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রবাসীদের যে অবদান, সেটা কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা মূল্যায়ন করেনি, এবং তারা করছে না। আমরা প্রবাসীরা যেভাবে আন্দোলন করেছি, জাতিসংঘ, হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল থেকে শুরু করে সমস্ত স্থানে আমরা আন্দোলন করেছি। এদেশে আন্দোলন করতে হলে কাজকর্ম বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে, টাকা পয়সা নিজের পকেট থেকে খরচ করে এই আন্দোলন করতে হয়। আমাদের লক্ষ লক্ষ ডলার আমরা খরচ করেছি এই আন্দোলন করতে গিয়ে। অতএব আমরা কিন্তু কিছু পাইনি, আমরা কিছু পেতেও চাই না। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজটা করেছি। আমরা রেমিটেন্স পাঠাচ্ছি বাংলাদেশে। আমাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি আজকে ঘুরতে পারছে। তা না হলে আপনি দেখেছি, আপনি বললেন যে 2 মাস আমরা টাকা পাঠাইনি। আমরা বলেছিলাম যে ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কোনো রেমিটেন্স পাঠাবো না। আপনারা দেখেছেন যে বিলিয়নস অফ ডলার যায় নাই, বাংলাদেশের চালিকা শক্তি খারাপের দিকে যাচ্ছিল, এখন আবার মানে বিলিয়নস অফ ডলার বাংলাদেশে যাচ্ছে, এবং আমরা যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছি। কিন্তু আমরা এর জন্য প্রতিদান চাই না। আমরা কিন্তু বাংলাদেশের যারা এই 2 মাসে আন্দোলন করলো, যারা মানে আন্দোলন, তারা কিন্তু সরকার পতনের আন্দোলন করেনি, তারা মানে সংস্কার আন্দোলন করেছিল। জনগণের চাপের মুখে তারা এক দফা আন্দোলন দিতে বাধ্য হয়েছিল। তারাই কিন্তু এখন ক্ষমতা, তারা কিন্তু দেখেন ক্ষমতা ভাগাভাগি করছে, এবং তারা ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। এই কারণে আমি বলবো যে প্রবাসী যারা আসে তারা কিন্তু দেশপ্রেমিক, তারা বাংলাদেশের চেয়ে তারা দেশপ্রেমিক, এবং বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়, সংস্কার করতে হয়, তাহলে প্রবাসীদের মানে মানে চোখ দিয়েই মানে উন্নয়ন করতে হবে। সম্পৃক্ত রেখেই আসলে আমাদের করতে হবে। তা না হলে প্রবাসীদের
প্রবাসীরা যেটা নাকি দেশে গিয়ে আমাদের চোখে যেটা ধরা পড়ে, যে অনিয়মটা ধরা পড়ে, বাংলাদেশে যে বড় হয়েছে অনিয়মের মধ্যে, দুর্নীতির মধ্যে, ঘুষ বাণিজ্যের মধ্যে, তার চোখে কিন্তু সে ধরা পড়বে না। সেই কারণেই আমরা বলবো যে 10%, অন্তত পক্ষে 10% মানে কোটার মাধ্যমে যদি প্রবাসীদেরকে মানে সংসদীয় আসন এবং প্রশাসনে নিয়োগ দেওয়া হয়, তাহলে দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছিলেন প্রবাস আলাপন অনুষ্ঠান। আর এই প্রবাস আলাপন অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি ছিলেন সম্মানিত গিয়াস আহমেদ সাহেব। তিনি আমাদের শুধু শুধু বিএনপি নেতা নয়, তিনি একজন ব্যবসায়ী, তিনি একজন ডেডিকেটেড পার্সন, যিনি বহুগুণে গুণান্বিত মানুষ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তার আগে ওনার কাছ থেকে আমরা জানি যে উনি গানও আমাদেরকে পরিবেশন করতে পারেন, তো আমরা একটি গানও শুনবো। তো সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছিলেন প্রবাস আলাপন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। মনে পড়ল তোমার তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনক্স, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠানে। রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে বিডি সংবাদের বিশেষ আয়োজন প্রবাস আলাপন। এই অনুষ্ঠানে আমি মোহাম্মদ জহিরুল হক বশির আপনাদের সঙ্গে আছি। আর আজকে আমাদের যিনি অতিথি, তিনি আমাদের অত্যন্ত পরিচিত মুখ, তিনি গিয়াস আহমেদ সাহেব। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, একজন প্রাজ্ঞ মানুষ, তিনি একজন ব্যবসায়ী, তিনি আছেন আমাদের সঙ্গে। আজকে আমরা জনাব গিয়াস আহমেদের কাছ থেকে শুনবো। আমরা জানতে চাইবো সম্মানিত অতিথি আপনার কাছে, যে আপনি প্রবাসে আছেন দীর্ঘদিন ধরে, আপনার অবস্থান থেকে আপনি যদি একটু বলেন যে আসলে আপনি আমেরিকা, বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ফোবানা এবং আপনি বিভিন্ন ব্যবসা বাণিজ্যের যে অবস্থানে যেখানে আছেন, আপনি আপনার অবস্থান থেকে রাজনীতি এবং ব্যবসাটাকে আপনি কিভাবে সমন্বয় করছেন এবং আপনার অবস্থান থেকে যে আপনি একটু তুলে ধরেন। আমরা এখানে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স করেছি। আমরা বাংলাদেশে গিয়েছিলাম গত ডিসেম্বরে গিয়ে আমরা একটা বাংলাদেশে সেমিনার করেছি কিভাবে বাংলাদেশের ইনভেস্টমেন্ট করা যায়। কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু আমাদের তেমন একটি প্রবাসীদের অংশগ্রহণের ব্যাপারে সরকারের যে একটা উদ্যোগ, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছেন রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে বিডি সংবাদের বিশেষ আয়োজন প্রবাস আলাপন। আর এই
এই প্রবাস আলাপনে আজকে আমাদের অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন সম্মানিত অতিথি জনাব গিয়াস আহমেদ। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা এবং যুক্তরাষ্ট্রের ফুবানা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত আছেন। আজকে আমাদের সঙ্গে যারা সংযুক্ত হয়েছেন এবং যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন এবং আমাদেরকে যারা এখন দেখছেন এবং পরে দেখছেন, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আন্তরিক শুভকামনা। আমাদের অগণন দর্শক শ্রোতা যারা আছেন তারা আমাদেরকে সাপোর্ট দেওয়ার কারণে আমরা এই প্রোগ্রামটি কন্টিনিউ করছি। আজকে আমাদের এই প্রোগ্রামের যারা পিছনে কাজ করেছেন প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক শুভকামনা এবং আন্তরিকভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে আজকে এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমরা আশা করব আপনারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।